বন্ধুরা, আজকে আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আপনার হাঁটু যখন ব্যথা করে তখন আপনি কি করেন? বিশ্রাম নেন, তাই না? ভাবেন একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। হাঁটু ব্যথায় শুয়ে বসে থাকলে সেই ব্যথা কমে না, বরং দিনে দিনে হাঁটু আরও দুর্বল হয়ে পড়ে। আর একদিন এমন আসে যেদিন নিজের পায়ে দাঁড়ানোটাই অসম্ভব মনে হয়। আপনিও কি এই পরিচিত যন্ত্রণার মধ্যে আছেন? সকালে বিছানা থেকে উঠতে গেলে হাঁটুতে এমন একটা শব্দ হয় যেন শুকনো কাঠ ভাঙছে। সিঁড়ি দিয়ে নামতে গেলে বুকটা ধক করে ওঠে। নামাজে বসতে পারেন না, মাটিতে বসলে উঠতে পারেন না। পরিবারের সাথে বাইরে যাওয়ার কথা উঠলে মনে মনে ভাবেন, না থাক, আমার পক্ষে সম্ভব হবে না। নাতি নাতনিরা দৌড়ে আসে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখেন, কারণ তাদের সাথে পা মেলানোর শক্তি আর নেই। এই কষ্টটা শুধু শারীরিক নয়, এটা ভেতরে ভেতরে মনটাকেও ভেঙে দেয়। মনে হয় বয়স হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। কিন্তু আজকে আমি আপনাকে বলতে এসছি, এটা সত্যি নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দুটো জিনিস দেব। প্রথমত, এমন 5টি ব্যায়াম শেখাবো যেগুলো আপনি এখনই ঘরে বসে করতে পারবেন, কোনো যন্ত্রপাতি ছাড়া, কোনো জিমে না গিয়ে। আর দ্বিতীয়ত, একটি সম্পূর্ণ দৈনন্দিন রুটিন দেব, যেটা মেনে চললে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনি নিজেই পার্থক্য টের পাবেন। কিন্তু তার আগে একটা কথা বলা দরকার। এখন অনেকেই হাঁটু ব্যথার জন্য যা করছেন সেটা আসলে সমস্যার সমাধান করছে না, বরং ভেতরে ভেতরে আরও ক্ষতি করে যাচ্ছে। ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, হাঁটু বেঁধে রাখছেন, গরম সেক দিচ্ছেন। এগুলো সাময়িক আরাম দেয় ঠিকই, কিন্তু হাঁটুর আসল সমস্যাকে একটুও স্পর্শ করে না। বরং দীর্ঘদিন ব্যথানাশক খেলে পাকস্থলী, কিডনি এবং হৃদযন্ত্রের উপর মারাত্মক চাপ পড়ে। এটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণিত সত্য। তাহলে আসল সমাধান কোথায়? সেটা আপনার শরীরের ভেতরেই লুকিয়ে আছে। হাঁটুকে সুস্থ রাখার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল নির্দিষ্ট কিছু নড়াচড়া, সঠিক ব্যায়াম। কিন্তু সব ব্যায়াম নয়, ভুল ব্যায়াম করলে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। আর ঠিক সেই কারণেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য এতটাই জরুরি। তাহলে আসুন আগে বুঝি, বয়স বাড়লে হাঁটুতে আসলে কি ঘটে। এটা বোঝা ছাড়া সমাধানটা মনে গেঁথে যাবে না। আমাদের হাঁটুর ভেতরে দুটো হাড়ের সংযোগস্থলে একটি বিশেষ স্তর থাকে, যার নাম আর্টিকুলার কার্টিলেজ, বাংলায় বলতে পারেন তরুণাস্থি। এই তরুণাস্থি হল প্রকৃতির তৈরি সবচেয়ে আশ্চর্য কুষাণ। একদম নরম, মসৃণ, পিচ্ছিল। দুটো হাড় যখন একে অপরের সাথে ঘষা লাগে, এই তরুণাস্থি মাঝখানে থেকে সেই ঘষা শুষে নেয়, ব্যথা হতে দেয় না। কিন্তু এই তরুণাস্থির একটা বড় সমস্যা আছে। এর ভেতরে কোনো রক্তনালী নেই, অর্থাৎ রক্ত সরাসরি এখানে পৌঁছায় না। তাহলে এটা পুষ্টি পায় কিভাবে? একমাত্র নড়াচড়ার মাধ্যমে। হাঁটু যখন নড়ে তখন সাইনোভিয়াল ফ্লুইড নামে একটি তরল চারপাশ থেকে তরুণাস্থিতে পুষ্টি পৌঁছে দেয়। ঠিক যেভাবে একটা স্পঞ্জ চেপে ধরলে পানি বের হয় আর ছেড়ে দিলে টেনে নেয়। এখন বুঝুন, যখন আপনি ব্যথার ভয়ে হাঁটা বন্ধ করে দেন, তখন এই তরুণাস্থিতে পুষ্টি পৌঁছানো বন্ধ হয়ে যায়। সে শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়, ফেটে যেতে শুরু করে। আর তখনই শুরু হয় আসল সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস। এবার আপনাকে একটি সত্যিকারের গল্প বলি। ১৯ শতকের মাঝামাঝি সময়ের কথা। ইউরোপের চিকিৎসকরা তখন বিশ্বাস করতেন যে অস্থিসন্ধির ব্যথায় সম্পূর্ণ বিশ্রামই একমাত্র চিকিৎসা। রোগীকে সপ্তাহের পর সপ্তাহ বিছানায় শুইয়ে রাখা হতো, পা নড়ানো নিষেধ। কিন্তু একজন সুইস চিকিৎসক ছিলেন, নাম ডক্টর হেনরিক ম্যাথিয়াস। তিনি লক্ষ্য করলেন যেসব রোগীকে বিছানায় শুইয়ে রাখা হচ্ছে তারা ৬ মাস পরে আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছেন। হাঁটুর পেশি গলে যাচ্ছে, হাড় ভঙ্গুর হচ্ছে। তখন তিনি একটা সাহসী পরীক্ষা করলেন। কিছু রোগীকে আস্তে আস্তে সামান্য সামান্য নড়াচড়া করাতে শুরু করলেন। ফলাফল দেখে সবাই স্তব্ধ হয়ে গেলেন। যেসব রোগী সামান্য হলেও নড়াচড়া করছিলেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠছিলেন। এই আবিষ্কার থেকেই আধুনিক ফিজিওথেরাপির জন্ম। আর এখন বুঝুন ভিলেনটাকে। প্রতিদিন যে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, সেই আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ সাময়িক ব্যথা কমায় ঠিকই, কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে এগুলো দীর্ঘমেয়াদে কার্টিলেজের পুনর্গঠনকে বাধা দেয়। ঠিক যেভাবে একটা বাড়ির ফাটল ঢেকে রং করলে বাইরে থেকে সুন্দর দেখায়, কিন্তু ভেতরের দেয়াল আরও দুর্বল হতে থাকে। তাহলে যদি ওষুধ নয়, বিশ্রাম নয়, তাহলে কি? এমন 5টি বিশেষ নড়াচড়া আছে যেগুলো হাঁটুর চারপাশের পেশিকে জাগিয়ে তোলে, কার্টিলেজে পুষ্টি পাঠায় এবং হাঁটুকে ভেতর থেকে মজবুত করে তোলে।
আর সেই 5টি ব্যায়াম এখনই আপনাকে শেখাতে চলেছি। বন্ধুরা, এবার আসুন সরাসরি কাজের কথায়। এই 5টি ব্যায়াম দেখতে খুবই সহজ মনে হবে, কিন্তু এগুলোর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। প্রথম ব্যায়ামটির নাম চেয়ার সিট টু স্ট্যান্ড। একটি শক্ত চেয়ারে স্বাভাবিকভাবে বসুন, পা দুটো মাটিতে সমান রাখুন। এবার 2 হাত বুকের কাছে ভাঁজ করুন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ান। 1 সেকেন্ড দাঁড়িয়ে থেকে আবার আস্তে আস্তে বসুন। এই একটি ব্যায়ামেই আপনার কোয়াড্রিসেপস এবং গ্লুটাস পেশি একসাথে কাজ করে, যেগুলো হাঁটুকে সবচেয়ে বেশি সুরক্ষা দেয়। 10 বার করে 3টি সেট করবেন। দ্বিতীয় ব্যায়ামটির নাম স্ট্রেট লেগ রেজ। মাটিতে বা বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন, একটি পা হাঁটু ভেঙে রাখুন, অন্য পাটি একদম সোজা রেখে ধীরে ধীরে উপরে তুলুন, মাটি থেকে প্রায় 1.5 ফুট উচ্চতায়। 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর নামান। এই ব্যায়ামে হাঁটুর উপর কোনো চাপ ছাড়াই উরুর পেশি শক্তিশালী হয়। প্রতিটি পায়ে 10 বার করে করবেন। তৃতীয় ব্যায়ামটি হল ওয়াল স্কোয়াট। দেয়ালের সাথে পিঠ লাগিয়ে সোজা দাঁড়ান। এবার আস্তে আস্তে পিঠ দেয়ালে রেখে নিচের দিকে নামুন, যেন একটি অদৃশ্য চেয়ারে বসছেন। হাঁটু যেন পায়ের পাতার বাইরে না যায়। 10 থেকে 15 সেকেন্ড এই অবস্থায় থাকুন, তারপর উঠুন। এটি হাঁটুর চারপাশের পুরো পেশি বলয়কে একসাথে সক্রিয় করে। চতুর্থ ব্যায়ামটির নাম হিল স্লাইড। বিছানায় সোজা শুয়ে একটি পায়ের গোড়ালি বিছানায় রেখে আস্তে আস্তে নিজের দিকে টেনে আনুন, যতটুকু আরামদায়ক ততটুকু। তারপর আবার সোজা করুন। এই ব্যায়াম হাঁটুর নমনীয়তা ফিরিয়ে আনে এবং সাইনোভিয়াল ফ্লুইডের চলাচল বাড়ায়। পঞ্চম ব্যায়ামটি হল ক্যাফ রেইজ। দেয়াল ধরে সোজা দাগান। এবার পায়ের গোড়ালি উঠিয়ে পায়ের আঙুলের উপর ভর দিন। 2 সেকেন্ড থাকুন, তারপর নামান। এটি পায়ের পেছনের পেশি শক্তিশালী করে এবং হাঁটুতে রক্ত চলাচল বাড়ায়। প্রথম দিন থেকেই আপনি হাঁটুতে একটা হালকা উষ্ণতা অনুভব করবেন। তৃতীয় দিনে সকালের সেই কাঠ ভাঙা শব্দটা কমে আসতে শুরু করবে। সপ্তম দিনে সিঁড়িতে নামার সময় আগের মতো বুকটা ধক করে উঠবে না। আর 1 মাস পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কিন্তু শুধু ব্যায়ামগুলো জানলেই হবে না। ঠিক কখন করবেন, কতক্ষণ বিশ্রাম নেবেন আর কোন ব্যায়ামগুলো ভুলেও করবেন না, সেই সম্পূর্ণ রুটিন এবং বিপজ্জনক সতর্কতাগুলো না জানলে এই ব্যায়ামই আপনার হাঁটুর ক্ষতি করতে পারে। সেটাই এখন বলছি। বন্ধুরা, এবার আসুন সম্পূর্ণ দৈনন্দিন রুটিনটা একসাথে সাজিয়ে নিই। সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে লাফ দিয়ে নামবেন না। আগে 5 মিনিট বিছানায় বসে হিল স্লাইড করুন 10 বার। এতে ঘুমের পর শক্ত হয়ে যাওয়া হাঁটু ধীরে ধীরে জেগে ওঠে। তারপর উঠে দাঁড়ান এবং দেয়াল ধরে ক্যাফ রেইজ করুন 15 বার। সকালের নাস্তার পর চেয়ার সিট টু স্ট্যান্ড করুন 10 বার 3 সেট। পুরো সকালের রুটিনের সময় লাগবে মাত্র 15 মিনিট। দুপুরে খাওয়ার পর মেঝেতে বা বিছানায় শুয়ে স্ট্রেট লেগ রেইজ করুন প্রতিটি পায়ে 10 বার করে। এই সময়টা শরীর একটু ঝিমিয়ে থাকে, তাই হালকা ব্যায়ামই যথেষ্ট। বিকেলে ওয়াল স্কোয়াট করুন 3 বার, প্রতিবার 15 সেকেন্ড ধরে। এরপর 5 থেকে 10 মিনিট সমান জায়গায় হাঁটুন। রাতে ঘুমানোর আগে আবার হিল স্লাইড 10 বার। এতে পুরো দিনের পরিশ্রমে ক্লান্ত হাঁটু রাতে শান্তিতে বিশ্রাম নিতে পারবে। এবার কিছু কড়া সতর্কতার কথা বলা দরকার। যাদের হাঁটুতে সম্প্রতি অপারেশন হয়েছে, তারা ডাক্তারের অনুমতি ছাড়া এই ব্যায়াম শুরু করবেন না। গর্ভবতী মায়েরা ওয়াল স্কোয়াট এবং স্ট্রেট লেগ রেইজ এড়িয়ে চলবেন। যারা রক্তপাতলার ওষুধ খাচ্ছেন, তারা আগে চিকিৎসকের সাথে কথা বলুন। ব্যায়াম করার সময় যদি হাঁটুতে তীব্র ব্যথা হয় বা ফুলে যায় বা গরম লাগে, তাহলে সঙ্গে সঙ্গে থামুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ডিপ স্কোয়াট, জাম্পিং, দৌড়নো এবং সিঁড়ি দিয়ে দ্রুত নামা, এই 4টি কাজ হাঁটু ব্যথার সময় একদম করবেন না। এগুলো তরুণাস্থির উপর এতটাই চাপ ফেলে যে ক্ষতি অপরিণময় হয়ে যেতে পারে। বন্ধুরা, বয়স মানেই থেমে যাওয়া নয়। শরীর প্রতিদিন আপনাকে সুযোগ দিচ্ছে নিজেকে আরও ভালো করার। এই 5টি ছোট্ট ব্যায়াম আপনার হাঁটুকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। আর যেদিন আপনি নাতি-নাতনির সাথে উঠোনে দৌড়াবেন, পরিবারের সাথে হেসে বেড়াতে বেরোবেন, সেদিন মনে পড়বে আজকের এই ছোট্ট সিদ্ধান্তের কথা। এই ভিডিওটি এখনই সেভ করুন, কারণ রুটিনটা পরে দেখার দরকার হবে। টানা 7 দিন এই নিয়ম মেনে চলুন এবং কমেন্ট বক্সে এসে জানান কতটা পরিবর্তন অনুভব করলেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব। আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।